যুক্তরাষ্ট্রের প্রতি একজনের কাছে এভারেজ ৪টা করে ক্রেডিট কার্ড থাকে, যেখানে বাংলাদেশের প্রতি ৪০ জনের মধ্যে শুধুমাত্র একজনের একটা ক্রেডিট কার্ড থাকে। কিন্তু প্রায় সবার কাছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাদের সবার কাছে মিনিমাম একটা করে ডেবিট কার্ড থাকতে পারে। কিন্তু কেন? এই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি? আপনার কি ডেবিট কার্ড নেওয়া উচিত হবে নাকি ক্রেডিট কার্ড নেওয়া উচিত হবে? কেন ব্যাংকগুলো আপনাকে ডেবিট কার্ডের চেয়ে ক্রেডিট কার্ডই বেশি অফার করে? আজকের ভিডিওতে আমরা জানবো the plastic money of 21st century, which is apparently an ATM card. ATM কার্ড হচ্ছে একটা বেসিক্যালি মাইক্রোচিপ যুক্ত প্লাস্টিক কার্ড, যেটা আপনাকে ব্যাংক থেকে প্রোভাইড করা হয়, যেটার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন, টাকা তুলতে পারবেন, ইভেন টাকা জমা করতে পারবেন এবং অফকোর্স শো অফ করতে পারবেন। ওভারঅল এই এটিএম কার্ড দুইটা টাইপের হইতে পারে, একটা হচ্ছে ডেবিট কার্ড আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড একটা প্লাস্টিক ম্যাটেরিয়ালের এটিএম কার্ড, যেটা আপনাকে ব্যাংক থেকে প্রোভাইড করা হয় এবং এটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে লিংক করা থাকে। এর মানে আপনি যখনই এই কার্ডটি ইউজ করবেন, সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা ডেবিট করে ফেলা হবে, অর্থাৎ টাকাটা কেটে ফেলা হবে। সো আপনার যখনই কোনো ব্যাংকে টাকা থাকবে, তখনই শুধুমাত্র এটা ইউজ করতে পারবেন। আপনার যদি ব্যাংকে টাকা না থাকে, তাহলে এটা ইউজ করার আসলে কোনো উপায় নেই। বেসিক্যালি আপনার নিজের টাকা খরচ করার জন্যই কিন্তু এই এটিএম কার্ডটা আপনাকে প্রোভাইড করা হয়, অথবা আপনি চাইলে এটিএম বুথ থেকে এই কার্ডটি ব্যবহার করে ক্যাশ উইথড্র করতে পারবেন। সে কারণে আপনি যে কোনো ব্যাংকে যখনই একটা অ্যাকাউন্ট খুলবেন, ওরা আপনাকে একটা এটিএম কার্ড দিয়ে দেওয়া হয়, যেটা হচ্ছে বেসিক্যালি একটা ডেবিট কার্ড। এই ডেবিট কার্ড ইউজ করে আপনি পেমেন্ট করতে পারবেন, যেমন এটিএম বুথ থেকে ক্যাশও তুলতে পারবেন, এবং আপনি চাইলে সিআরএম বুথে গিয়ে আপনি ক্যাশ জমাও করতে পারবেন উইদাউট এনি হেল্প অফ এনি ব্যাংকার। সিআরএম মানে হচ্ছে ক্যাশ রিসাইক্লার মেশিন। আপনি অনেকগুলো এটিএম বুথে দেখবেন এখানে সিআরএম ও লেখা থাকে। সিআরএম লেখা থাকলে এটার মানে বোঝায় আপনি ওই এটিএম বুথে গিয়ে টাকা জমাও করতে পারবেন। ওভারঅল এ ডেবিট কার্ড উইল মেক ইউর লাইফ ইজিয়ার, বাট এটা কিন্তু আপনার স্পেন্ডিং হ্যাবিটকে ইনফ্লুয়েন্স করতে পারে। যেমন 2015 সালের একটা রিসার্চে দেখা যাচ্ছে যে মানুষজন ক্যাশের পরিবর্তে যখন প্লাস্টিক কার্ড ইউজ করা স্টার্ট করে, তখন তারা পূর্বের চেয়ে 20% বেশি স্পেন্ড করে। সো আপনার যদি স্পেন্ডিং হ্যাবিট কন্ট্রোলে না থাকে, অ্যাজ আই এম নট এ ফ্যান অফ স্পেন্ডিং মানি, আই উড সাজেস্ট আপনি বেটার ডেবিট কার্ড না ইউজ করেন, ক্যাশ ইউজ করলেন, অ্যাটলিস্ট খরচটা কম করা যাবে। কিন্তু ক্রেডিট কার্ড এখানে একটু ইন্টারেস্টিং কাজ করে। ধরেন মাস শেষে আপনার পকেটে কোনো টাকা নেই, কিন্তু আপনার ইচ্ছা হলো আপনি একটু কক্সবাজার ঘুরতে যাবেন। আপনার ফ্রেন্ড থেকে ধার চাইলেন, কিন্তু মাস শেষ হওয়ার কারণে আপনার ফ্রেন্ডও কিন্তু আপনার মতোই গরিব। সো সেও আপনাকে টাকা দিতে পারছে না। তবে এখানে চাইলে আপনি ক্রেডিট কার্ড ইউজ করে হোটেল বুক করতে পারেন, প্লেনের টিকিট কাটতে পারেন, রেস্টুরেন্টের বিল দিতে পারেন। ইভেন আপনার ক্যাশ প্রয়োজন হলে আপনি এটিএম থেকে টাকাও তুলতে পারেন, ইভেন আফটার ইউ ডোন্ট হ্যাভ এনি মানি ইন ইউর ব্যাংক অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে একটা স্বল্প মেয়াদের জন্য ঋণ দিয়ে থাকে। যদিও আমি এখানে ঋণ বলছি, আপনি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যতগুলো টাকা খরচ করলেন, সেই টাকাগুলো যদি পরিশোধ করে দেন, আপনাকে কোনো ধরনের ইন্টারেস্ট দিতে হবে না। সাউন্ড এক্সাইটিং, রাইট? বাট এখানে একটা ব্যাপার বুঝতে হবে। এখানে ব্যাংক এবং আপনি ছাড়াও আরো একটা পক্ষ জড়িত থাকে, যাদেরকে বলা হয় কার্ড প্রোভাইডার। আমাদের যতগুলো এটিএম কার্ড আমরা দেখতে পাই, সবগুলোতে আপনি দেখবেন লোগো থাকে ভিসা, মাস্টার কার্ড অথবা আমেরিকান এক্সপ্রেস। এদের মধ্যে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ ধরা হয় আমেরিকান এক্সপ্রেসকে। তাহলে আমাদের একটু বোঝা দরকার এই কার্ড প্রোভাইডারের কাজটা কি। ধরেন আপনি ক্যাফসিতে গিয়ে টাকা পেমেন্ট করার জন্য ভিসা ক্রেডিট কার্ড প্রদান করলেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে, কিন্তু আপনি যাকে পেমেন্ট করার জন্য দিলেন, ক্যাফসির ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে ফর এক্সাম্পল এনআরবি ব্যাংকে। আপনি যখনই পেমেন্ট করতে চাচ্ছেন, এনআরবি ব্যাংকের কিন্তু আপনার যে পার্সোনাল ইনফরমেশন যেগুলো ডাচ বাংলা ব্যাংকে আছে, সেগুলোর প্রয়োজন হবে যাতে আপনার টাকাগুলো ওরা কেটে রাখতে পারে। কিন্তু ডাচ বাংলা ব্যাংকের এই ধরনের তথ্য অন্য কোনো ব্যাংকের কাছে শেয়ার করা ইজ ভেরি রিস্কি, এবং এটা অ্যালাইন করে না কোনো রুলসের ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে আরেকটা প্রতিষ্ঠান কাজ করতে পারে, যাদেরকে আমরা বলছি কার্ড প্রোভাইডিং কোম্পানি। এরা বেসিক্যালি ভিসা, মাস্টার কার্ড এবং আমেরিকান এক্সপ্রেস, এবং বাংলাদেশের ডাচ বাংলা ব্যাংকের জন্য আরেকটা আছে নেক্সাস পে। সো এদের কাজ হচ্ছে আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্টটা হোল্ড করেন, সেই ব্যাংকের সাথে আপনি যেই অ্যাকাউন্টে পেমেন্টটা করতে চাচ্ছেন, যেমন ক্যাফসির ক্ষেত্রে আপনি এনআরবি ব্যাংকে পেমেন্টটা করতে চাচ্ছেন, এদের মধ্যে একটা মধ্যস্থতা করে একটা সংযোগ সৃষ্টি করে দেওয়া, যাতে আপনার পেমেন্টটা ইজিলি করা যায় উইদাউট রিস্কিং এনি ইনফরমেশন অফ ইউ। যেমন আমাদের এক্সাম্পলে ভিসা কার্ড, যেহেতু আমরা বলছি ভিসা ক্রেডিট কার্ড, এখানে ভিসা কোম্পানি অ্যাকচুয়ালি এই মধ্যস্থতার কাজটা করে থাকে। অফকোর্স এদের সার্ভিসের জন্য কিন্তু একটা খরচের প্রয়োজন হতে পারে, রাইট? তাহলে এখন প্রশ্ন, ব্যাংকগুলো যদি কোনো ধরনের সুদই না নেয়, তাহলে ওরা এতগুলো খরচ কোত্থেকে বের করে? এটা বোঝার জন্য ব্যাংক কাজ কিভাবে করে সেটা একটু আপনাকে দেখতে হবে।
ব্যাংকগুলো সাধারণত টাইমের মধ্যে পেমেন্ট করে দিলে কোনো ইন্টারেস্ট না নিলেও যদি টাইম পার হয়ে যায় তাহলে আপনাকে একটা পেনাল্টি চার্জ করতে পারে, যেটা বাংলাদেশে 500 টাকা থেকে 1500 টাকা পর্যন্তও হতে পারে। এটা ছাড়াও আপনি যখনই ব্যাংকের একটা কার্ড নিয়ে কোথাও পেমেন্ট করছেন, ওই প্রতিষ্ঠানের উপর ব্যাংক সাধারণত 1.5% থেকে 3.5% পর্যন্ত একটা ট্রানজ্যাকশন কস্ট রাখতে পারে। ধরুন আপনি 10,000 টাকা ক্রেডিট কার্ড দিয়ে আড়ংয়ে পেমেন্ট করতে চাইলে কার্ড প্রোভাইডিং কোম্পানিগুলো এখান থেকে 350 টাকা কেটে নেবে। অর্থাৎ এটা আপনাকে আলাদাভাবে পেমেন্ট করতে হবে না সত্যি, কিন্তু প্রতিষ্ঠান থেকে অর্থাৎ আড়ং থেকে কার্ড প্রোভাইডিং কোম্পানি, যেটা আমাদের উদাহরণে ভিসা ছিল, তারা কিন্তু 350 টাকা কেটে নিতে পারছে। যদিও আমাদের পকেট থেকে যাচ্ছে না শুনতে ভালো লাগলেও আড়ংয়ের মতো প্রতিষ্ঠানগুলো আগে থেকে প্রোডাক্টের প্রাইসের উপর এই ধরনের চার্জটা অ্যাড করে রাখে। যেমন একটা 10,000 টাকার প্রোডাক্ট ওরা বিক্রি করবে 10,350 টাকায়। এতে কি হয়, আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউজ করেন বা না করেন, আপনার জন্য কিন্তু প্রোডাক্টের প্রাইস আগে থেকেই বৃদ্ধি করে রাখা হয়। কিন্তু যাই বলেন, আপনার যদি একটা ক্রেডিট কার্ড থাকে, সোসাইটিতে আপনার ফ্রেন্ড সার্কেলে আপনার একটা এলাইট ভাইব চলে আসবে, একটা পশ পশ ফিল হবে, যার জন্যই মানুষজন ক্রেডিট কার্ড নিতে চাইলেও সবাই কিন্তু ক্রেডিট কার্ড পায় না। ক্রেডিট কার্ড নেওয়ার জন্য ব্যাংকের একটা মিনিমাম রিকোয়ারমেন্টস ফিল আপ করতে হয়। আপনি যদি চাকরি করেন, আপনার একটা নির্দিষ্ট পরিমাণের স্যালারি থাকতে হবে, অথবা আপনি যদি বিজনেস করেন, আপনার বিজনেসের যে হিসাব সেটা ব্যাংকে দিতে হবে। ব্যাংক এটা যদি মনে করে আপনি একটা ক্রেডিট কার্ড নিতে পারেন, তখনই কিন্তু আপনাকে একটা ক্রেডিট কার্ড প্রোভাইড করা হয়। যেহেতু সোসাইটিতে একটা স্ট্যাটাসের ব্যাপার এখানে রিলেটেড, সেই জন্য সবাই চায় একটা ক্রেডিট কার্ড নিতে। যদিও এটা অ্যাকচুয়ালি বোঝায় আপনি নিজের টাকা না, ব্যাংকের টাকায় অ্যাকচুয়ালি ইউজ করছেন ঋণের মাধ্যমে। ঋণ নেওয়া আমার মনে হয় না একটা পশ বিষয়, বাট স্টিল যারা ক্রেডিট কার্ড ইউজ করে তারা কিন্তু বিভিন্ন সময় এয়ারপোর্টে, বিদেশে যাওয়ার সময়, পেমেন্ট করার সময় অনেক ধরনের অফার পেয়ে থাকে, যেটার জন্যই অনেক কাস্টমারকে ক্রেডিট কার্ড নিতে আরো বেশি উদ্বুদ্ধ করে বা মোটিভেট করে। তবে আপনি যখনই একটা ক্রেডিট কার্ড নিচ্ছেন, এই কার্ডের খরচ সম্পর্কে আপনাকে বিস্তারিত একটু জেনে নেওয়া ভালো, কারণ অনেকগুলো ব্যাংক এখানে অনেক হিডেন কস্ট রাখতে পারে, যেগুলো আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি কেটে রাখা হবে, যেটা আপনি বুঝতেও পারবেন না। সো বি কেয়ারফুল যখনই আপনি একটা ক্রেডিট কার্ড নিচ্ছেন। অথবা আপনি যদি ডেবিট কার্ড নেন, এটাতে কোনো সমস্যা নাই, এটাতে একটা বার্ষিক চার্জ কাটবে, যেটা বেসিক্যালি কার্ড কোম্পানিরাই নিবে, যেটা সাধারণত 500 টাকা থেকে 1000 টাকা। আমেরিকান এক্সপ্রেস গুলাতে একটু বেশি হতে পারে। বাৎসরিক খরচ হিসাবে তেমন বেশি না হলেও ক্রেডিট কার্ড গুলাতে অনেক ধরনের খরচ এখানে যুক্ত থাকতে পারে, যেটা হিডেন থাকে। সেই কারণে আগে থেকে একটু জেনে নেন কি কি খরচ আপনাকে বেয়ার করতে হবে। যেমন ক্রেডিট কার্ডে যদি আপনি পেমেন্ট না করে ক্যাশ উইথড্র করেন কোনো এটিএম বুথ থেকে, তখন কিন্তু একটা বিশাল অঙ্কের খরচ আপনাকে বেয়ার করতে হবে। সো এতক্ষণ পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখেন, বুঝে থাকেন, প্লিজ ফলো অথবা সাবস্ক্রাইব করেন আপনি যেখানেই দেখছেন। এন্ড অফ কোর্স কমেন্টে আমাদেরকে জানান আপনি কোন কার্ডটি নিতে যাচ্ছেন, অথবা আপনি কোন কার্ডটি মনে করছেন আপনার জন্য বেস্ট হবে।